আমি ফিরোজা। যখনই আমি বরের কাছে যাওয়ার চেষ্টা করতাম, তখনই আমার বর আমার থেকে অনেক দূরে পালাতো। যখনই আমি বরকে আদর করতে যেতাম, তখনই সে এত বেশি ঘাবড়ে যেত এবং কিছু না কিছু বাহানা করে আমার থেকে কেটে পড়তো। তারপর বিয়ের ১ মাস পরে জানতে পারি যে আমার বর একজন সমকামী পুরুষ এবং আমি নিজের চোখে এইসব কিছু দেখেছিলাম যে কিভাবে আমার বর নিজের পোশাক খুলে আসলে আমি ও আমার ভাই একাই থাকতাম। কারণ আমার বাবা-মায়ের মারা যাওয়ার পরে আমি আমার ভাইকে একাই মানুষ করেছিলাম। আমার ভাই আমার থেকে বয়সে প্রায় ৮ বছরের ছোট। আমার ভাইয়ের নাম বিট্টু। আমার বাবা-মায়ের মারা যাওয়ার পরে তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে মানুষ করেছিলাম। এখন সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং একটা ভালো কোম্পানিতে চাকরিও পেয়েছে। আমার ভাই আমাকে খুব ভালোবাসে এবং খুব গর্ব করে যে আমার মতো একজন এত দায়িত্বশীল অভিভাবক পেয়েছে, যে কিনা নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছে শুধুমাত্র নিজের ভাইয়ের ভালো ভবিষ্যতের জন্য। এবং এটা সত্যি কথা যে আমি আমার ভাইয়ের জন্য নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছি। কিন্তু একদিন আমি যখন বাজার থেকে বাড়ি ফিরে আসি, তখন দেখি আমার ভাইয়ের সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছিল। সেদিন আমি বুঝে গেছিলাম যে আমার ভাইয়ের ওই মেয়েটার সঙ্গে নিশ্চয়ই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এবং আমার ভাইকে যখন জিজ্ঞেস করেছিলাম যে ওই মেয়েটি কে, তখন আমার ভাই আমাকে সত্যি কথা বলেছিল যে সে ওই মেয়েটিকে অনেক ভালোবাসে। তারপর আমি আমার ভাইকে বলেছিলাম, তুই যার সঙ্গে বিয়ে করতে চাস আমি তার সঙ্গেই তোর বিয়ে দেব। এবং আমার ভাই যাকে ভালোবাসতো সেই মেয়েটির নাম ছিল নাফিসা। নাফিসা খুব ভালো মেয়ে ছিল। নাফিসা আমার ভাইকে ভীষণ ভালোবাসতো। তারপর তাদের দুজনের ব্যাপারে সব কিছু খোলাসা হওয়ার পরে আমি নিজে নাফিসার মা ও দাদার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করেছিলাম এবং নাফিসাও আমার ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলেছিল। এবং আমি এটা খুব ভালোভাবেই জানতাম যে নাফিসার মা ও দাদার এই বিয়েতে কোনো আপত্তি হবে না। কারণ আমার ভাই তো একটা ভালো কোম্পানিতে জব করত। নাফিসার মা কিন্তু আমার ভাইয়ের সঙ্গে নাফিসার বিয়ে দিতে রাজি হয়েছিল, কিন্তু আমার সামনে একটা শর্ত রেখেছিল। এবং সেই শর্তটা শোনার পরে আমি অনেক আশ্চর্য হয়েছিলাম। কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে ভাই, তুই যতদিন নিজের সংসার না করবি ততদিন আমি বিয়ে করব না। আসলে আমার ভাই যখন কোম্পানিতে চাকরি পেয়ে গেছিল, তখন আমাকে প্রত্যেক দিন বলতো, দিদি তুমি আর কতদিন আমার জন্য নিজের সব আশা ও স্বপ্ন ত্যাগ করবে? এবার তো তুমি নিজে বিয়ে করো। সে প্রত্যেক দিন আমার বিয়ে নিয়ে কথা বলতো, কিন্তু আমি তাকে জবাব দিয়ে দিয়েছিলাম যে সে যতদিন বিয়ে না করেছে তার আগে আমি নিজের সংসার গড়তে পারবো না। কিন্তু সেদিন যখন নাফিসার বাড়ি গেছিলাম আমার ভাইয়ের বিয়ে পাকা করার জন্য, তখন সেদিন সব কথাবার্তা পাকা হওয়ার পরে নাফিসার মা আমার সামনে একটা শর্ত রেখেছিল। এবং শর্তটা এই ছিল যে তাদের বাড়ির প্রথা অনুযায়ী নাকি আমাকে নাফিসার দাদার সঙ্গে বিয়ে করে তাদের বাড়িতে আসতে হবে, তবেই নাকি নাফিসার বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দিবে। এবং তাদের বাড়িতে নাকি এই প্রথা বহু বছর আগে থেকেই চলে আসছে। আমি তখন নাফিসার মাকে বলেছিলাম, এখনকার যুগে তো এসব প্রথা আর কে মেনে চলে? কেউ মেনে চলে না। তখন নাফিসার মা জবাব দিয়েছিল যে আমি যদি নাফিসার দাদাকে বিয়ে না করি, তাহলে নাফিসার বিয়ে নাকি আমার ভাইয়ের সঙ্গে দিবে না। সেদিন নাফিসার মায়ের এই অদ্ভুত শর্তটা শুনে আমি, আমার ভাই অনেক আশ্চর্য হয়েছিলাম। আমার কিছু বলার আগেই আমার ভাই নাফিসার মাকে, মানে তার হবু শাশুড়ি মাকে বলেছিল, আন্টি আজকে আমাদের বিয়ের কথা পাকা করতে পারবো না, আমাদের চিন্তা ভাবনা করার জন্য কিছু দিনের সময় লাগবে। তারপর সেদিন বাড়িতে এসে আমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, এটা ভেবে যে আমি যে ছেলেটাকে চিনি না ও জানি না সেই ছেলেটাকে হঠাৎ করে কিভাবে বিয়ে করতে পারি। এদিকে আমার ভাই নাফিসাকে ভীষণ ভালোবাসতো, আর আমি যদি নাফিসার দাদাকে বিয়ে না করি তাহলে আমার ভাই তার ভালোবাসাকে কোনো দিনই পাবে না। সে চিরকালের মতো নাফিসাকে হারিয়ে দেবে। এই সব কিছু ভেবে আমি অনেক চিন্তিত ছিলাম। তখন হঠাৎ করে ভাই আমার হাত ধরে বলল,
দিদি, তুমি এত কী ভাবছো? আমি চাই না যে তুমি বাধ্যতামূলকভাবে নাফিসার দাদাকে বিয়ে করো, তাও শুধুমাত্র আমার খুশির জন্য। কারণ আমি এত স্বার্থপর হতেই পারি না যে কিনা আমার নিজের খুশির জন্য তোমার বলিদান দেব। তাই বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। ওরা যদি আবার এই প্রথার কথা বলে, তাহলে আমি বলে দেব যে আমরা এই প্রথা মানব না। তাতে ওরা যদি নাফিসার বিয়ে আমার সঙ্গে না দেয়, তাহলে আমার কোনো কষ্ট হবে না। কারণ আমার কাছে আমার দিদি আগে। তুমি আমার জন্য ছোটবেলা থেকে এত কিছু করেছো, আর আজ যখন আমার পালা, তবে কিভাবে আমি পিছনে সরতে পারি? ঠিক ওই সময় নাফিসার মা আমার মোবাইলে ফোন করে, এবং ফোনটা আমার ধরার আগেই আমার ভাই ফোনটা ধরেছিল এবং নাফিসার মাকে বলেছিল, আন্টি, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি নিজের খুশির জন্য দিদির জীবন বলিদান করতে পারবো না। কারণ আমি জোর করে আমার দিদিকে কারোর সঙ্গে বিয়ে করতে বলতে পারি না। কারণ আমার দিদি এখন বিয়ে করতে প্রস্তুত নয়। তখন নাফিসার মা আমার ভাইকে বলেছিল, তুমিও নাফিসাকে ভুলে যাও। তোমার দিদি যদি আমার ছেলেকে বিয়ে না করে, তাহলে আমিও আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দিতে পারবো না। আমরা আমাদের প্রথার খেলাপ যেতে পারবো না। আমার ভাই নাফিসার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে এখনকার যুগে এই প্রথার কোনো মূল্য নেই। কিন্তু তা সত্ত্বেও উনি আমার ভাইকে খোলাসা করে বলেছিলেন যে উনি নাকি কোনো মতেই নাফিসার বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দিবেন না, যতক্ষণ না আমি নাফিসার দাদার সঙ্গে বিয়ে করতে রাজি হচ্ছি। এবং উনি এটাও বলেছিলেন যে এটা তো মেয়েদের ভালোর জন্যই। কারণ আমার ভাই যদি নাফিসার সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে আমাকেও কষ্ট পেতে হবে, এবং এই প্রথাটা জারি থাকলে নাকি প্রত্যেকটা মেয়ে নিজের শ্বশুরবাড়িতে সুখে থাকবে। তখন নাফিসার মা এই বিয়েতে রাজি হয়নি। তখন বাধ্য হয়ে আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছিল। কারণ আমি আমার ভাইয়ের কষ্ট ভালোভাবে বুঝতাম এবং তাকে ভীষণ ভালোবাসতাম। আমি নিজের চাইতেও ভাইকে বেশি ভালোবাসতাম। আর শুধুমাত্র ভাইয়ের খুশির জন্য আমি একটা অচেনা ছেলেকে হঠাৎ করে বিয়ে করতে রাজি হয়েছিলাম। বিয়ের পরে তো আমি নিজের শ্বশুরবাড়ি চলে এসেছিলাম, এবং নাফিসা আমার ভাইয়ের সঙ্গে আমার বাড়ি চলে এসেছিল। বিয়ের দিন রাতে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, এটা ভেবে যে আমার বর না জানি কী ধরনের বা কেমন স্বভাবের মানুষ। কারণ আমি তো এর আগে তার সঙ্গে কখনো কথা বলিনি। কথা বলা তো অনেক দূরের কথা, আমি তো প্রথমবার তাকে দেখেছিলাম। তাই বাসর রাতে আমি যখন নিজের মনে অনেকগুলো প্রশ্ন নিয়ে বসেছিলাম, তখন রাত্রি 10টার সময় আমার বর ঘরের ভেতরে আসে। সেদিন আমার ঘুমও আসছিল, যেহেতু আমি অনেক ক্লান্ত ছিলাম এবং মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতিও ছিল। তাই ঘুমটাকে দূরে সরিয়ে নিজের বরের ব্যাপারেই ভাবছিলাম। তারপর বর যখন আমার সামনে আসে, তখন আমি আরও বেশি ঘাবড়ে গেছিলাম। আমার বর যখন আমাকে দেখে বুঝতে পারল যে আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছি, তখন সে আমার পাশে বসে অনেক ভালোবেসে আমার হাত দুটোকে চেপে ধরে বলল, ফিরোজা, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? আমি তখন মাথাটাকে নিচু করে বরের কথা শুনছিলাম। তখন আমাকে বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি জানি তোমার ইচ্ছে ছিল না আমাকে বিয়ে করার। তুমি শুধু তোমার ভাইয়ের খুশির জন্য আমাকে বিয়ে করেছো। ও দ্বিতীয়ত, তুমি আমাকে চেনো না ও জানো না। বর আমার সঙ্গে এতটাই নম্রভাবে কথা বলেছিল যে আমি তার নম্র কথা ও ভদ্র ব্যবহার তার দিকে আকৃষ্ট হয়ে গেছিলাম, এবং সেদিন অর্ধেক রাত পর্যন্ত শুধু আমরা গল্পই করেছিলাম। অর্ধেক রাতে বর আমাকে অনেক ভালোবেসে আমার হাতে আলতো চুমু দিয়ে বলল, ফিরোজা, আমি ঘরের লাইটটা বন্ধ করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। আমি নিচে থেকে একটু জল নিয়ে আসছি। ফিরোজা, আমি জানি আজকে তুমি অনেক বেশি ক্লান্ত আছো, তাই আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম। তারপর বরের দুষ্টামি ভরা কথা শুনে আমি তো লজ্জায় লাল হয়ে গেছিলাম, এবং সেদিন বরের সঙ্গে গল্প করার পরে আমি বুঝতে পেরেছিলাম যে উনি অনেক নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। এবং আমি তো এই রকমই কোনো একজনকে নিজের জীবনে চেয়েছিলাম,
যে আমাকে অনেক ভালোবাসবে এবং খুব ভদ্র হবে। তারপর আমার বর যখন ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে নিচে যায় জল নিয়ে আসতে, তখন আমি নিজের মোবাইলটা হাতে নিতেই দেখি যে আমার ভাইয়ের অনেকটা মিস কল ছিল। তার মিস কল দেখে আমি তৎক্ষণাৎ ভাইকে ফোন করেছিলাম। ভাইকে ফোন করা মাত্রই সে ফোনে রিসিভ করে আমাকে বলল, দিদি তুমি ঠিক আছো তো? এখানে সব কিছু ঠিক আছে তো? জামাইবাবু ভালো তো? আমি তখন খুব খুশি হয়ে আমার ভাইকে বললাম, ভাই তুই একদম চিন্তা করিস না, আমি যদি নাফিসার দাদাকে বিয়ে না করতাম তাহলে জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিতাম। কারণ নাফিসার দাদা ভীষণ ভালো মানুষ। সে খুব দয়ালু, সহনশীল ও খুব যত্নশীল। তার ব্যবহার খুব নম্র। আমি যেমন জীবনসঙ্গী চেয়েছিলাম ঠিক সেই রকমই। তাই আমি নাফিসার দাদাকে বিয়ে করে খুব খুশি। তাই তুমি আমার জন্য একদম চিন্তা করবে না। আমি খুব ভালো আছি এবং আমার শাশুড়ি মাও খুব ভালো মানুষ। তারপর ভাইয়ের সঙ্গে কথা বলার পরে আমি যখন মোবাইল ফোনটা টেবিলে রেখে দিয়ে চুপচাপ শুয়ে পড়ি, তারপর কিছুক্ষণ পরে দরজা খুলে আমার বর ঘরের ভেতরে আসে। ওই সময় আমি নিজের চোখ বন্ধ করেই শুয়েছিলাম। যদিও বা আমার ঠিকভাবে ঘুম আসেনি, আমি বুঝতে পেরেছিলাম ঘরের দরজাটা খুলে নিশ্চয়ই বর ঢুকছে। তারপর ওই অন্ধকার ঘরে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। তারপর সারা রাত ধরে ওনার ভালোবাসা ও আদর পেয়ে আমি অনেক খুশি ছিলাম। এইভাবে প্রত্যেক দিন রাতে অন্ধকার করে, মানে ঘরটাকে অন্ধকার করে আমার বর আমার সঙ্গে, আর আমিও তার ভালোবাসা ও আদর পেয়ে সন্তুষ্ট ছিলাম। কিন্তু একদিন আমি যখন পা পিছলে পড়ে যাচ্ছিলাম, তখন আমার বর আমাকে ধরেছিল এবং আমি ভয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম। আমি যখন আমার বরকে জড়িয়ে ধরেছিলাম, তখন জানি না কেন আমার মনে হয়েছিল যে আমি আমার বরকে প্রথমবার ছুঁয়ে দেখছি। কিন্তু জানি না আমাকে কেন এরকম অনুভূতি হয়েছিল। কারণ প্রত্যেকদিন রাতে তো আমার বর আমাকে অনেক আদর করত। তা সত্ত্বেও আমার মনে এরকম অনুভূতি হওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার। ওইদিকে বিয়ের পরের দিনই আমাদের বাড়িতে আমার বরের বন্ধু এসেছিল। সে আমার বরের শুধু বন্ধু নয়, সে আমার বরের বিজনেস পার্টনার ছিল। সে আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এসেছিল। কিন্তু আমাদের বিয়ে হতে প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছিল। তখনও কিন্তু আমার বরের বিজনেস পার্টনার আমাদের বাড়িতেই ছিল এবং আমার বর সারাদিন তার বিজনেস পার্টনারের সঙ্গে নিজের কাজে ব্যস্ত থাকতো। কিন্তু রাত হতেই আমার বর আমাকে সময় দিত এবং ঘরের লাইটটা বন্ধ করে সারা রাত আমাকে ভালোবাসতো। এইভাবে প্রায় আমার শ্বশুরবাড়িতে 25 দিন কেটে যাওয়ার এবং আমি আমার বরের সঙ্গে ভীষণ খুশি ছিলাম। কিন্তু সেদিন আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। যখন আমি আমার বরের বন্ধু ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতে যাই, তখন দরজা খুলে ভেতরের দৃশ্য দেখতে আমার মাথা ঘুরে ওঠে। কারণ এতদিন ধরে আমার সঙ্গে রাত কাটিয়েছিল আমাদের বাড়ির চাকর রাহুল। আমাদের বাড়ির চাকর নাম ছিল রাহুল। সে নাকি প্রায় 3-4 বছর ধরে আমার শ্বশুরবাড়িতে কাজ করে আর প্রত্যেক দিন রাতে ঘরের লাইট বন্ধ করে আমার বরের জায়গায় কাজের লোক আমার কাছে এসে শুয়ে পড়তো। তারপর সারা রাত ধরে ওই কাজের লোক আমাকে, আর এই কারণে দিনের বেলাতে যখনই আমি বরের স্পর্শে যেতাম, তখনই মনে হতো আমার বর যেন একটা আলগা পুরুষ। এমনকি দিনের বেলা কখনো আমার বর আমার কাছে আসতো না এবং সেদিন নিজের চোখে ওই সব কিছু দেখার পরে আমার কাছে সব কিছু খোলাসা হয়ে গেছিল। সেদিন যখন ওই ঘরের দরজা খুলেছিলাম, তখন দেখেছিলাম যে আমার বর ও তার বিজনেস পার্টনার বা বন্ধু তারা নিজেদের পোশাক খুলে দুজনে একে অপরের সঙ্গে নোংরামি করছিল এবং আমার বর একজন সহকামী পুরুষ ছিল, যারা কিনা পুরুষ হয়েও পুরুষের প্রতি আকর্ষিত হয়, মেয়েদের দিকে নয়। এবং এত বড় সত্যি কথা আমার শাশুড়িমা আমার থেকে লুকিয়েছিল। উনি সব কিছু জানতেন যে তার ছেলে একজন সমকামী পুরুষ। তা সত্ত্বেও সমাজের চোখে ভালো সাজার জন্য আমার বিয়ে তার সমকামী ছেলের সঙ্গে দিয়েছিল, যাতে সমাজের লোকেরা তাকে প্রশ্ন করতে না পারে যে তার ছেলে এত বছর ধরে কেন বিয়ে করে না। আর আমার শাশুড়ি মা প্রথার নাম করে আমাকে বাধ্য করেছিল তার সহকামী ছেলের সঙ্গে বিয়ে করতে।
আর এদিকে প্রত্যেকদিন রাত্রেবেলায় আমার ঘরের লাইট বন্ধ করে দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যেত এবং নিজের চাকরকে আমার কাছে পাঠিয়ে দিত, যেটার আমি টেরও পাইনি। আর এই জন্যই দিনের বেলায় কখনো বরের সঙ্গে স্পর্শ পেলে আমাকে মনে হতো যেন আমার বর একজন আলগা পুরুষ। তারপর সব কিছু সত্যি কথা জানতে পেরে আমি আমার বরের গালে একটা থাপ্পড় মেরেছিলাম। তোমাকে অধিকার কে দিয়েছে এইভাবে আমার জীবনটাকে নষ্ট করার? আমার সমকামী বর তখন হেসে বলেছিল, তুমি তো প্রত্যেক দিন রাতে সুখ পেয়ে যাচ্ছ আমার চাকরের কাছে, তাহলে আর বেশি গাল বাজাচ্ছ কেন? শোনো ফিরোজা, বেশি বাড়াবাড়ি করলে আমার বন্ধুকে বলবো তোমার সঙ্গে রাত কাটাতে। তাই চুপচাপ মুখ বন্ধ করে আমার বাড়িতেই থাকো এবং যেটা হচ্ছে সেটা হতে দাও, নইলে সবাইকে বলবো তুমি আমার চাকরের সঙ্গে মুখ কালো করেছো। ওই সময় আমার শাশুড়ি মা ঘরে উপস্থিত হয়েছিল। শাশুড়ি মাকে দেখে ভেবেছিলাম যে এবার উনাকে উনার ছেলের ব্যাপারে সব সত্যি কথা বলবো এবং এর একটা বিহিত বের করব। কিন্তু শাশুড়ি মাকে যখন আমি তার ছেলের ব্যাপারে সব কিছু সত্যি কথা বললাম, যে তার ছেলে একজন সমকামী পুরুষ, তার ছেলে একটা ছেলের সঙ্গে মানে তার বিজনেস পার্টনারের সঙ্গেই সম্পর্ক রেখেছে, এই কথাটা শুনে আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন, দেখো ফিরোজা, এটা আমার ছেলে। আমি আমার ছেলেকে খুব ভালোভাবে চিনি ও জানি এবং আমি তার ব্যাপারে সব কিছুই জানি। শাশুড়ি মায়ের মুখ থেকে ওই কথাটা শুনে তো আমি অনেক আশ্চর্য হয়েছিলাম যে উনি সব কিছু জানতেন, তা সত্ত্বেও একটা এই রকম পুরুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন, যে কিনা একজন সমকামী। আমি তখন শাশুড়ি মাকে বলেছিলাম, আপনি আমার সঙ্গে এত বড় অন্যায় করতে পারলেন? আমি কিন্তু আপনাদের নামে থানায় গিয়ে কেস করব। আমার শাশুড়ি মা তখন আমার হাতটাকে চেপে ধরে বললেন, ফিরোজা, বেশি বাড়াবাড়ি একদম করবে না। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমার ছেলের সত্যিটা একদিন না একদিন সমাজের লোকের সামনে বেরিয়ে চলে আসবে, যেটা আমি চাই না, এবং সবাই তখন আমাদের ওপরে ছিছি করবে। তাই তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। আমি তখন আমার শাশুড়ি মাকে বলেছিলাম, আপনি কী ধরনের মানুষ? আপনি নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছেন? আপনি শুধু নিজের মান সম্মানের কথা ভেবে আমার জীবনটাকে নষ্ট করলেন। আপনার কোনো অধিকার নেই আমার জীবন নষ্ট করার। কিন্তু আমি আপনাদের কোনো হুমকি থেকেই ভয় পাই না। তাই আমি সব কথা আমার ভাইকে বলে দেব। এই কথা বলে আমি যখন আমার ভাইকে ফোন করতে যাচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমার কাছে এসে বললেন, আমার ভাইকে ফোন করার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারপর উনি নিজের মোবাইল বের করে আমাকে যে ভিডিওটা দেখিয়েছিলেন, সেটা দেখে তো আমার পুরো মাথা ঘুরে উঠেছিল। কারণ ওই ভিডিওতে আমার কাজের লোকের রাত কাটানোর দৃশ্য ছিল এবং আমার শাশুড়ি আমাকে হুমকি দিয়ে বলেছিলেন যে আমি যদি ভাইকে এই সব কথা বলি তাহলে ওই ভিডিওটা নাকি ফাঁস করে দেবে এবং সবাইকে বলবে যে আমার নাকি কাজের লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। আমি কিন্তু তাও ভয় পাইনি, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, আমার সঙ্গে তারা অন্যায় করেছিল। তাই আমি আমার ভাইকে ফোন করে সব কিছু সত্যি কথা বলেছিলাম এবং সেদিন আমার ভাই আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে গেছিল এবং সেদিন আমার ভাই আমার শাশুড়ি ও বরকে হুমকি দিয়েছিল যে যেমন করে হোক না কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। তারপর সেদিন বাড়ি আসার পরে আমিও আমার ভাই থানায় গিয়ে আমার শাশুড়ি ও বরের ব্যাপারে কেস করেছিলাম। নাফিসা প্রথমে তো তার মা ও ভাইয়ের ব্যাপারে এই কথাটা বিশ্বাস করতে রাজি ছিল না, কারণ নাফিসা নিজেও জানতো না যে তার ভাই একজন সমকামী পুরুষ। তারপর সেদিন থানা থেকে লোক এসে যখন আমার শাশুড়ি ও আমার বরকে তুলে নিয়ে গেছিল, তখন আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম, আপনি তো আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন, তাহলে আমার ভাই যদি আপনার মেয়ের সঙ্গে অন্যায় করে তাহলে আপনাকে কেমন লাগবে? আর আপনি তো এই কারণেই এই বিয়েটা দিয়েছিলেন যাতে আমি ও নাফিসা নিজেদের শ্বশুরবাড়িতে ভালো থাকতে পারি। আমার কথা শুনে নাফিসার মা আমার হাত ধরে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। ফিরোজা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করেছি,
কিন্তু দয়া করে আমার মেয়েটাকে কোনো কষ্ট দিও না, কারণ এতে ওর কোনো দোষ নেই। নাফিসা এই ব্যাপারে কিছুই জানে না। আমি তখন আমার শাশুড়ি মাকে বলেছিলাম, আমি আপনার মতো নয়, আমি অন্যের কষ্টটা বুঝি। ওই সময় আমার ভাই তার শাশুড়ি মাকে বলেছিল, আপনাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে। এমনকি নাফিসাও তার মা ও দাদাকে বলেছিল, ছি, তোমরা এতটা নিচু মনের মানুষ! আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আজকের পর থেকে তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তারপর পুলিশে আমার শাশুড়ি ও বরকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গেছিল। সেদিনের পর থেকে আমরা তাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ বা সম্পর্ক রাখিনি। সেদিন আমার ভাই আমার কষ্ট দেখে আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল। ও বলেছিল, দিদি, আজ তোমার এই অবস্থা হয়েছে শুধুমাত্র আমার জন্য, কারণ তুমি শুধু আমার কথা ভেবে ওই লোকটাকে বিয়ে করেছিলে, আর আজ ওই লোকটা তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি তখন ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলাম, এতে তোর কোনো দোষ নেই ভাই, এটা আমার কপাল ছিল। এখন আমি আমার ভাই ও ভাবির সঙ্গে আছি এবং আমার জীবনে ঘটে যাওয়া ওই দিনগুলোকে খুব কষ্ট করে ভুলে গিয়ে তাদের সঙ্গে খুব খুশি আছি, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনোদিনই বিয়ে করব না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করার জন্য এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না। আজকের মতো এখানেই শেষ করলাম।